এক্ষেত্রে বলতে গিয়ে যদি কখনো কোনো চ্যালেঞ্জ বা প্রশ্নের মুখোমুখি হতে হয়, ও প্রমাণ করে দেওয়ার দায়িত্ব। একটি মহিলা ভর্তি হয়েছিল, যে মহিলা কি পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে গলায় দড়ি দিয়েছিল। সে কিন্তু প্রায় 2 দিনের মতো বেঁচে ছিল, গলায় দড়ি দিয়েছিল। তারপরে বাড়ির লোক দেখে নেন ঘটনাটা খারাপ। রাত্রিবেলায় বেডের মধ্যে শুয়ে আছি, দেখা যাচ্ছে যে গায়ে একটা হালকা ঢাকা নিয়ে আছি। তো বলছে কে যেন রাত্রিবেলায় এসে আমার ঢাকাটাকে খুলে নিয়ে চলে গেল। ওর পায়ের ছাপটা কেমন একটা ছিল না, সোজা যাচ্ছে আবার কিছু উল্টো, মানে পাটা বেঁকা। আগে কিন্তু ওই জায়গাটা কবর ছিল, মানে জায়গাটা এতটাই দূষিত ছিল যে আগে থেকেই ওই জায়গাটা কিন্তু বাজে জায়গা ছিল, কিন্তু না জেনে ওরা কিন্তু নার্সিংহোমটা করে ফেলেছিল। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের সাথে কে রয়েছেন। সুদীপ ঘোষ। সুদীপদার সাথে এর আগে আমরা একটা কল রেকর্ডিং এপিসোড করেছিলাম, আশা করি আপনাদের ওটা খুবই ভালো লেগেছে। যারা যারা এখনও পর্যন্ত শোনেননি ওই ঘটনাটা অবশ্যই গিয়ে শুনতে পারেন। আজকের ঘটনাটা একটা নার্সিংহোমকে কেন্দ্র করে, নার্সিংহোমের পারিপার্শ্বিক পরিবেশ এবং নার্সিংহোমের ভেতরে অনেক কিছু ঘটেছিল। তো যেহেতু সুদীপদা একজন তান্ত্রিক, উনি বিভিন্ন রকম কেস সলভ করে থাকেন, মানে এরকম ভৌতিক কেস, এছাড়াও অনেক কেস ওনার হাতে সলভ হয়েছে। যে ঘটনাগুলো ওনার সাথে ঘটেছে তার মধ্যে একটি ঘটনা হচ্ছে এটা। তবে এই ঘটনাটা সলভ করতে তাদের অনেকটাই অসুবিধা হয়েছিল, কারণ আমি সুদীপদার সাথে কথা বলে এটা জানতে পেরেছি যে এটা খুব ক্রিটিক্যাল একটা ঘটনা। আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ঘটনাটা পুরো প্রথম থেকে শেষ অবধি শুনুন। আর কথা বাড়াবো না, চলে যাব সোজা ভিডিওতে। দাদা কেমন আছো বলো? একদম একদম ভালো আছি। এর আগে তোমার সাথে একটা কল রেকর্ডিং এপিসোড আমি করেছি, একদম, যেটা দর্শকরা শুনছে এখনো অবধি এবং তাদের খুব ভালো লেগেছে ঘটনাটা। তুমি বলছিলে যে, তোমাকে আমি এটাও বলেছিলাম কল রেকর্ডিং এর সময় যে তোমার সাথে আমি একটা সামনাসামনি বসে পডকাস্ট করব। একদম একদম এই জন্যই আজকে আসা তোমার কাছে। তুমি বলছিলে যে তুমি কিছু ইনফরমেশন তোমার থেকে আমি নেব, যেটা হচ্ছে আমাদের যে তন্ত্র সাধনার যে ব্যাপার, তার মধ্যে অনেক প্রশ্ন আমার কাছে রয়েছে যেগুলো আজকে তোমাকে আমি করব, নিশ্চয়ই কিন্তু সেটা অন্য এপিসোডে কথা হবে। একদম। এই এপিসোডে আমি তোমার থেকে জানবো, তুমি বলছিলে যে নার্সিং হোমের একটা ঘটনা আছে যেটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। কি ঘটেছিল ওটা? বেশ, প্রথমত হচ্ছে তোমার দর্শকদের কাছে আমার নমস্কার, আরামবাগে তোমাদের স্বাগত। আমি যে ঘটনাটা আজকে বলবো, এই ঘটনাটা আমি হয়তো বলতে গিয়ে অনেক সময় কোথায় ঘটেছে কি পুরো জায়গার নামও বলে ফেলতে পারি, কারণ পুরো ঘটনাটা সত্য, কোনো সাজানো এর মধ্যে নেই, পুরোটাই কিন্তু খুব ভূতের। করার পর যথারীতি তার শ্বাসনালী এবং তার গলার মধ্যে কিছু হাড়ও ভেঙে গিয়েছিল, আমি শুনেছিলাম যেটা। তারপরে তাকে 2 নম্বর যে কেবিন আছে সেখানে ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পরে তো তার চিকিৎসা শুরু হয়েছিল। প্রথমে জেনারেল বেড, তারপরে আইসিসিউতে ট্রান্সফার করা হয়েছিল। তো আইসিসিউতে ট্রান্সফার করার পরে সেই মহিলা কিন্তু খুব যন্ত্রণায় মানে কাতর আর্জি ছিল তার, যন্ত্রণায় গোঙারতো এবং কান্নাকাটিও করতো, জল জল করে এরকম চিৎকার করতো। তো শুনেছি যে
যারা স্টাফ ছিল তারা নাকি ওই পেশেন্টকে প্রচুর কেয়ার করতো, তাদের মধ্যে দু একজন কিন্তু একটু বেশি কেয়ার করতো। যেমন তোমার ওই নার্সিংহোমের যে ম্যানেজার ছিল রাহুল বলে একজন, সঞ্জয় বলে একজন, এরা খুব কিন্তু এদেরকে খুব পেশেন্টটাকে খুব কেয়ার করতো, কারণ পেশেন্টটা এমনিতে শুনেছি নাকি খুবই ভালো ছিল, তার পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে সে গলায় দড়ি দিয়েছিল। ডক্টর চক্রবর্তী বলে একজন ডাক্তারের আন্ডারে সে ভর্তি ছিল। দুদিন চিকিৎসা চলার পর পেশেন্টটা কিন্তু মারা যায়। আর পেশেন্টটাকে খুব বেশি কেয়ার করতো দুই ম্যানেজার আর দুজন সিস্টার ছিল। মারা যায়, মারা যাওয়ার পরে যথারীতি পোস্টমর্টম এগুলো তো হয়ে পেশেন্টটাকে রিলিজ দিয়ে দেয়, বাড়ির লোক মরদেহ নিয়ে বাড়ি চলে যায়। এই মরে যাওয়ার পর থেকেই কিন্তু নার্সিংহোমের চেহারা কিন্তু সম্পূর্ণ পাল্টাতে শুরু করে। কি নার্সিংহোমের প্রথমত হচ্ছে পেশেন্ট ক্রাইসিস আস্তে আস্তে দেখা দেয়। মানে ওই রুগীটা মরে যাওয়ার পর থেকে নার্সিংহোমটা কিন্তু কিছুটা অচল হতে শুরু করছে। মানে একটা নার্সিংহোমে প্রচুর রুগী ছিল, ওই পেশেন্টটা মরে যাওয়ার পর হঠাৎ করে রুগী আসা বন্ধ হয়ে গেল। একটা দুটো পেশেন্ট আসছে, তাও নার্সিংহোমে মানুষ যেন নার্সিংহোমটার দিকে তাকালেই একটা অন্যরকম মানুষের মানসিকতা তৈরি হচ্ছে, মানে বিরক্তিকর একটা জায়গা তৈরি হচ্ছে। মানে হঠাৎ করে নার্সিংহোমটা কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে একটা পজিশন হারিয়ে ফেলছে এবং আস্তে আস্তে সেটা একটা দুর্বল জায়গায় চলে যাচ্ছে। নার্সিংহোমটা উঠে যাওয়ার মতনই প্রায় হয়ে গিয়েছিল। তো সেই সময় দেখা গেল ওই নার্সিংহোমের ওই যে বেডে পেশেন্টটা মারা গিয়েছিল, কোনো একদিন কোনো এক অজ্ঞাত কারণে ওই বেডের মধ্যে ওই নার্সিংহোমের একজন ম্যানেজার ছিল রাহুল, আর দুজন ছিল, আর একজন ছিল সঞ্জয়, ডে নাইট ভাগ ছিল। তো রাহুল বলে ওই ম্যানেজার কিন্তু ওই বেডের মধ্যে বসে কিন্তু কোনো যে কেবিনটায় পেশেন্টটা মারা গিয়েছিল সেই কেবিনটার কিন্তু হঠাৎ করে বেডটা উল্টানো পড়ে আছে মেঝের মধ্যে। এটা তো একটা বেড সাধারণত কেউ চাগিয়ে উল্টানো তো একজনের পক্ষে সম্ভব নয়। সুপার ডিলাক্স বেড ছিল আমি যতটুকু জানি বা গিয়েও দেখেছি। তো তারপরও দেখা গেল যে উল্টানো আছে। ওদের মধ্যে একটা ভয় তৈরি হয়। ভয় হওয়ার পরে নার্সিংহোমের গতি প্রকৃতি খুব খারাপ জায়গায় পৌঁছায়। অনেকেই পথ চলতি মানুষ দেখেছে যে রাতের বেলা কেউ ওই নার্সিংহোমের ছাদের মধ্যে যেন পা ঝুলিয়ে বসে, ছাদের মধ্যে, ছাদের একদম ধারে পা ঝুলিয়ে, নিচের দিকে পা ঝুলিয়ে কেউ একজন বসে আছে, আর তার মাথার চুল সামনের দিকে ঝোঁকানো। এবার একটা ব্যাপার আমি তো একটা বলি যে ওই অবস্থায় অনেকেই দেখেছে, দেখার পরে নার্সিংহোমের মধ্যে কিন্তু প্রতিদিন সন্ধ্যের পরে চামড়া পোড়ার কাপড় পোড়া গন্ধে ভরপুর হয়ে যায়। সন্ধ্যের পরে নার্সিংহোমের ভিতরে সাধারণত তোমার গ্যাস গন্ধ কি থাকে, মেডিসিন টেডিসিন থাকে, আর খুব বেশি হলে ফিনাইনের গ্যাস থাকে। কিন্তু হঠাৎ করে নার্সিংহোমের ভিতরে সন্ধ্যে নামার পর থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই মানে শ্মশানে যেমন মৃতদেহের চামড়া পোড়ানো হলে যে গন্ধ ছাড়ে বা কাপড় চোপড় পোড়ালে যে গন্ধ ছাড়ে, ঠিক তেমন চামড়া পোড়া আর একই সঙ্গে তোমার বিভিন্ন রকম কাপড় পোড়ার গন্ধ নার্সিংহোমের চত্বরে কিন্তু ভরে ওঠে। সবার মধ্যে কেমন একটা শ্বাসরুদ্ধকর ভাব, হালকা যেন ধোঁয়া ধোঁয়া ভাবও নার্সিংহোমের মধ্যে দেখা যায়। আস্তে আস্তে কিন্তু নার্সিংহোমের জায়গাটা নিজের পজিশন হারিয়ে একটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। নার্সিংহোমের মালিক কিন্তু খুব চিন্তিত ছিল এই নিয়ে। সে কিন্তু বারংবার যোগাযোগ করেছিল, কিন্তু আমি প্রথমের দিকে যাইনি, কারণ ওই নার্সিংহোমে গেলে আবার ঝামেলা, মানে আতুর টাতুর অনেক কিছু থাকে, তো আমরা পুজো অর্চনা করি, সেই সূত্রে খুব একটা বেশি ঢুকতে চাইনি প্রথমে। তো ওনার সঙ্গে আমার ফোনেই কথা হয়, আমি কিছু কিছু টোটকা ওনাকে বলে দিই, সেগুলো করে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এই রাহুল বলে ছেলেটা হঠাৎ করে দেখা যায় যে একদিন সে কিন্তু অফিসের মধ্যে বসে আছে চুপচাপ। দ্বিতীয় ম্যানেজার সঞ্জয় সকালবেলা নার্সিংহোম ঢোকার পর
সে কিন্তু অতর্কিত সঞ্জয়ের গলা টিপে ধরে কোনো কারণ ছাড়া, এবং যেন অনেকটা শক্তি প্রয়োগ করে তার গলাটা টিপে ধরেছে। নার্সিংহোমে আরো দু একজন স্টাফ ছিল, ওরা কিন্তু যথারীতি ওর হাত থেকে ওকে ছাড়ায়। তো অস্বাভাবিক আচরণ, রাহুলের মধ্যে অন্যরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে, সবাই দেখে কিছুটা ভয়ও খাচ্ছে। তারপরে দেখা গেল যে একদিন সন্ধ্যের সময় হঠাৎ করে ওই রুগীদের খাবার দাবারের যে থালা বাসনগুলো থাকে সেখানে দেখা গেল যে একজন ছায়ামূর্তির মতো কেউ যেন দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখা যাচ্ছে। সাধারণত নার্সিংহোমে রুগী কমে যাওয়ার পরে তাদের খরচ খরচা বাঁচানোর জন্য ওরা খুব একটা বেশি লাইট ব্যবহার করতো না, যতটুকু না প্রয়োজন তার বাকি সব বন্ধ করেই রাখতো। তো ক্যান্টিন এর দিকে দেখা যাচ্ছে যে কোন একটা মহিলার ছায়ামূর্তি যেন লক্ষ্য করা যাচ্ছে। সেটা একবার দুবার অনেকে দেখেছে, দেখে কিন্তু ক্যান্টিন এর ধারে গেছে আর কেউ যায়নি। বেশিরভাগ মেয়েরা কিন্তু এটা বেশি দেখতো, সিস্টার যারা ছিল তারা কিন্তু এটাকে একটু বেশি দেখতো। ওরা কিছুটা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ক্যান্টিন এর ধারে যাওয়া কিন্তু বন্ধ করে দেয়। কিছু সময় পর আস্তে আস্তে যেন নার্সিংহোমের মধ্যে রাত্রিবেলায় আহ, ফাঁকা বেডের মধ্যে নার্সিংহোমের ছেলেরা কিন্তু শুয়ে পড়তো। যে বেডগুলো ফাঁকা ছিল ওরা রাতের বেলা নিজেদের কাজ শেষ করে ওই ফাঁকা বেডগুলো শুয়ে পড়তো। তো ওরা বলছে যে কেউ যেন রাত্রিবেলায় এসে ওদের পা ধরে নড়াতো, আচ্ছা। মানে ওদের পা ধরে নড়াতো। আবার অনেকে বলছে যে রাত্রিবেলা শুয়ে আছি, কোথা থেকে যেন বেড টানলে, একটা বেডকে যদি একটা জায়গায় রয়েছে বেড, সেই বেডটাকে যদি টানা হয় একটা ঘস ঘস করে আওয়াজ উঠবে মেঝে দিয়ে, এরকম কারোর বেড নাকি দুলতো, কারোর বেড নাকি নড়িয়ে দিত, এরকম একটা ওদের মধ্যে কিন্তু ওরা বুঝতে পারে। যথারীতি ওদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। কিছুদিন পর বলছে রাত্রিবেলায় পরিষ্কার দেখা যাচ্ছে একজন শুয়েছিল, সে কোনো কারণে একটু বাথরুমের দিকে উঠে গিয়েছিল, সে বাথরুম থেকে ফিরে বলছে হঠাৎ করে দেখছি যে চোখের নিমেষেই হাওয়া, যে বেডের মধ্যে সাদা কাপড় ঢাকা একটা লাশ পড়ে আছে। মানে আচ্ছা। কোন একটা বেডে, সে যে জায়গাটা শুয়েছিল সেই বেডটা সে দেখতে পাচ্ছে, বা তার পাশের একটা বেডে সে দেখতে পাচ্ছে যে একটা লাশ পড়ে আছে যার উপরে কিন্তু সাদা কাপড় ঢাকা। হঠাৎ করে চোখের নিমেষে সে দেখি কিন্তু খুব ভয় পেয়ে গেছে। এই রকম করে ওই যে মেয়েটি খানাকুলের, যে গলায় দড়ি দিয়ে নার্সিংহোমে ভর্তি হয়ে দুদিন চিকিৎসাধীন থাকার পর মারা গিয়েছিল, ও কিন্তু একের পর এক ভয় দেখাতে শুরু করে নার্সিংহোম স্টাফেদের। আচ্ছা। এইরকম ভাবে এই যে বেডের মধ্যে সাদা কাপড় ঢাকা একটা লাশ পড়ে আছে, এটা কিন্তু অনেকেই দেখেছে, ইভেন দিনের বেলাও অনেকে নাকি দেখেছে যে এরকম কে একটা শুয়ে আছে, চোখের নিমেষে দেখলো, দেখে তার মধ্যে দেখছে হাওয়া আর নেই। এরকম করে কিন্তু খুবই ভয় দেখাতে শুরু করে। তার উপর হচ্ছে রাহুল কিছুদিনের জন্য বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর আবার একটু ভালো ছিল, তারপর আবার সে নার্সিং হোমে আসে। আসার পর কিন্তু আবার দেখা যায় যে হঠাৎ করে একদিন রাহুলের মধ্যে একটা ব্যক্ত শুরু হয়েছে, মানে সে কিন্তু অনেক কিছু বলছে। কি বলছে না, নার্সিং হোমে তখন আমাকে নিয়ে যাওয়ার একটা প্রপোজ শুরু হয়েছিল যে একদিন আসবো। তো সে তার মালিক যখন ওদের ম্যানেজারদের সঙ্গে আলোচনা করছে যে সুদীপদাকে বলবো আসতে, আসার পর যদি কিছু থাকে সে দেখবে, কারণ ব্যবসা তো পুরো শেষ, এই অবস্থায় এখানে আর কিছু করাই যাবে না, তবু যদি কিছু করে বাঁচানো যায় ব্যবসাটাকে তাহলে দেখবো। তো রাহুলের মধ্যে একটা হঠাৎ করে একটা কর্কশ গলা এসে বলতে শুরু করে ওকে এসব করতে মানা করো, ও যেন এসব না করে, কাউকে আনার দরকার নেই, এই জায়গাটা আমার, একমাত্র আমি এখানে থাকবো। মানে এটা সবার সামনে বলছে? সবার সামনে হঠাৎ করে বলতে শুরু করে, এবং বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অস্বাভাবিক হয়ে পড়ে, তার চোখ রক্তবর্ণ হয়ে পড়ে, অন্যরকম একটা ব্যাপার।
রাহুল বলে ছেলেটির কিন্তু নার্সিং হোমে আমি ঢোকার পর থেকেই কিন্তু তার তো আজে বাজে বক্তব্য। কখনো সে কর্কশ গলায় চিৎকার করছে, এসবের কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, আবার কখনো বলে যে না, এই জায়গার মধ্যে তোমার থাকা উচিত নয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি সবাইকে মেরে দেবো, এরকম ভাবে বলে। এবং কোনো একটা অ্যাঙ্গেল থেকে সে বলতে শুরু করে যখন, যে তোর নাম কি বলে। তো যথারীতি পেশেন্টের নামটা অনেকেই জানতো, সেই সূত্রে কিন্তু ওকে জিজ্ঞেস করে যখন ওরকম চিৎকার করে, তখন কিন্তু যে সেই মৃত পেশেন্ট যে গলায় দড়ি দিয়ে সে ভর্তি হয়েছিল, পরে মারা গিয়েছিল, সে কিন্তু তার নামটাই বলতে শুরু করে রাহুল, যে আমি অমুক। হ্যাঁ, আমি ওনার নামটা আর বলছি না, ও কিন্তু বলে আমি অমুক। ওটা একদম হারিম করা বিভৎস একটা আকৃতি সৃষ্টি করেছিল। তার মানে ক্ষমতার একটু বেশি প্রয়োগ করছিল। যেমন হচ্ছে, হঠাৎ করেই কি করছিল না, পাইপ লাইট যে রুমের মধ্যে চলছে, নার্সিং রুমের যে পাইপ লাইট গুলো ছিল, হঠাৎ করে জ্যোতি বেড়ে যায়, বেড়ে যাওয়ার পর খুব একটা কিন্তু পাইপ লাইট বাস্ট করে। তারপরে হচ্ছে ফ্যান হঠাৎ করে খুব স্পিডে ঘুরতে শুরু করে, এরকম বেশ কিছু জিনিস কিন্তু ওরা ঘটাচ্ছিল। তারপরে ওদেরকে একটা জায়গার মধ্যে বসিয়ে কথা বলা হয়। কথা বলার পর পুজোর যেগুলো সরঞ্জাম সব আগে থেকেই বলা হয়েছিল সেগুলো নিয়ে এসে বসে। বসার পরে যথারীতি রাহুল বলে ছেলেটি তখনও বলে না, আমি বাড়ি চলে যাবো, আমি আর থাকবো না, আমি এখনই বেরিয়ে যাব। তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখেই মনে হচ্ছিল সে এই সময় গাড়ি নিয়ে বেরিয়ে গেলে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট করবে, তাকে নার্সিংহোমের লোকেরা যেতে দেয়নি এবং মেন গেটে তালা দিয়ে দিচ্ছিল। তো বসার পরে আমরা পূজা অর্চনার দিকটা শুরু করি। পূজা অর্চনার দিকটা শুরু করার পর কি হয়, যে নার্সিং হোমে যখন আমরা জানলাগুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে ভিতরে যখন আমরা কাজ করছি, হঠাৎ করে দেখা গেল যে ওই নার্সিং হোমের জানলার পিছন দিকটা, মানে একদম বাইরে আউটসাইড, সেই বাইরে থেকে, এই জানলা তো সাধারণত স্লাইটের কাঁচের জানলা ছিল, নীল রঙের কাঁচ, এখনো এগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু বেশ কিছু জিনিস লক্ষ্য করা গেছে যে বাইরে থেকে হঠাৎ করে জানলা স্লাইটের কাঁচে কেউ যেন মানে আঙুল ঘষছে বা নুকে করে যেন আঙুল ঘষছে, এরকম করছে, মানে ওই জায়গাগুলো আঁচড়ানো একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। দরজায় মাঝে মাঝে আওয়াজ হচ্ছে। তো আর ঘরের মধ্যে কিন্তু এটা বেসিক্যালি আমি নিজেও পেয়েছি, ওরাও আমাকে বলেছিল, আমি ওই দিন পেয়েছিলাম, যে পুরো রুমটার মধ্যে কিন্তু একটা চামড়া পোড়া আর কাপড় পোড়া গন্ধ। মানে যেই বেড, ওনার যে বেডটা ছিল মানে মারা যাওয়ার আগে, শুধু ওই রুমটাতেই নাকি পুরো নার্সিং হোম জুড়ে একটা চামড়া পোড়া গন্ধ। মানে সাধারণত শ্মশানে যারা মৃতদেহ সৎকার করতে যায় তারা জানে যে চামড়া পোড়া বডি যখন পড়ে, তার চামড়াটা পোড়ার যে গন্ধটা খুব বাজে একটা গন্ধ। তো চামড়া পোড়া আর কাপড় পুড়লে যেমন গন্ধ ছাড়ে, একদম পুরো নার্সিং হোমটার ভিতরটা কিন্তু এরকম চামড়া পোড়া আর এই কাপড় পোড়া গন্ধে কিন্তু ভরপুর হয়ে যেত। তারপরও কিন্তু ওই একই রকম গন্ধ। আমরা পরিষ্কারই বুঝতে পারলাম সে কিছু সময়ের মধ্যেই আসবে, সে আসবে খুব তাড়াতাড়ি। যথারীতি ছেলেরা তো বাথরুম পর্যন্ত যেতে ভয় পায়, নার্সিং হোমের ছেলেরা তো বাথরুম পর্যন্ত যেতে ভয় পায়, একজন গেলে একজন বাইরে দাঁড়িয়ে থেকে তাকে পাহারা দেয়। তো ওরা বলছে হঠাৎ করে আবার একটা অস্বাভাবিক ঘটনা, যখন ঘরের মধ্যে কাজ করছে একজন ফোন এলো, একটু বাইরে গেল, গিয়ে কথা বলছে, সে বলছে কেউ যেন একটা বাথরুমে ঢুকে গেল। এবার ওদের মধ্যে একটা আতঙ্ক, সেটা হতে পারে যে ভাবনা চিন্তা করে করে ওদের মধ্যে একটা তড়াস হয়ে গেছে তাই এই সবগুলো বলছে, আবার এটাও হতে পারে যে সত্যিই কেউ হয়তো বাথরুমের দিকে ঢুকে গেল। একটা জিনিস দেখা গিয়েছিল যে বাথরুম থেকে বেরিয়ে কেউ যেন বাইরে মানে ওয়ার্ডের দিকে হেঁটে হেঁটে গেছে, একটা জলের পায়ের ছাপ, জলপনা জলের পায়ের ছাপ কিন্তু পরিষ্কার লক্ষ্য করা গিয়েছিল, এটা আমরাও দেখেছিলাম। এবং সেটা এমন একটা ভাবে যে যেটা একটু খুব উল্টো, মানে আমরা সাধারণত সোজা যদি হাঁটি তাহলে সোজা হাঁটলে আমাদের পায়ের জল্পনার ছাপটা সোজা হবে, ওর পায়ের ছাপটা কেমন একটা ছিল না, সোজা যাচ্ছে আবার কিছু উল্টো, মানে পাটা বেঁকা, মানে একটা সোজা একটা বেঁকা, এরকম দু একটা জায়গায় লক্ষ্য করা গিয়েছিল, যেটা কিন্তু যথেষ্ট কিন্তু আতঙ্কের ছিল। ওরা তো আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। তো বসার পর ওরকম জানলার মধ্যে আঁচড়ানো দাগ, মানে আওয়াজ, এগুলো পাওয়া গেল। ঘরের মধ্যে প্রচন্ড চামড়া পোড়া গন্ধ। জানলা খুলে দেওয়ার জন্য বলা হলো, জানলা ওরা ভয়ে ভয়ে কেউ খুলছিল না, যথারীতি গিয়ে খুলে দিলাম। দিয়ে ওদেরকে নিয়ে বসে আমার যেগুলো যজ্ঞের কাজ ছিল সেগুলো করলাম। করার পর ওই রাহুল বলে ছেলেটির মধ্যে আবারও তার আগমন ঘটলো। সে কিন্তু পরিষ্কারই বলে যে না, সে তার কাজের কোনো ক্ষতি করতে চায় না, কারণ নার্সিং হোমে সে যখন ভর্তি হয়, যখন সে গলায় দড়ি দিতে চেয়েছিল, তখন সে কিন্তু ভেবেছিল যে না, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। কিন্তু সে যখন বাড়ির লোক যখন তাকে সেই অবস্থা থেকে তুলে নিয়ে এসে নার্সিং হোমে ভর্তি করলো, তখন কিন্তু তার বাঁচার ইচ্ছে খুব বেড়ে গিয়েছিল, যে যেভাবে বাঁচতে হবে। আর নার্সিং হোমের ছেলেরা যেভাবে তাকে হেল্প করেছিল, তাকে জল খাওয়ানো বা তার পিছনে খাটা, পরিশ্রম করা, রুগীটাকে শুশ্রূষা করা, সেবা করা, এটা দেখে তার নাকি খুব ভালো লেগে গিয়েছিল, যে নার্সিং হোমে তাকে বাঁচানোর জন্য এরা অনেক চেষ্টা করছে। যদিও সে মরে যাওয়ার পর ওই শেষ মুহূর্তে ওরা তার খুব সেবা শুশ্রূষা করেছিল বলে
ওদেরকে ওর একটু ভালো লেগে গিয়েছিল, ভালো ভালো লেগে গিয়েছিল যে ওরা ওদেরকে ছেড়ে আর যাবে না। এই জন্যই কিন্তু নার্সিং হোমের মধ্যে ছিল। এবার যেটা হচ্ছে, তো ওই দিনই ওদের একটা সূত্র মারফত খবর আসে যে আর একটা রুগী ভর্তি হবে, কোন একটা পেশেন্ট আর কি ভর্তি হবে। তো সেই পেশেন্ট ভর্তি হবে, সেটাও খুব বাজে একটা পেশেন্ট ছিল, সেটাও কিন্তু কুমুরসা বলে একটা গ্রাম, আরামবাগ থেকে নানা করে 10-12 কিলোমিটার দূরে। সেখানে একটা পেশেন্ট এসেছিল। আমরা বলেছিলাম যে আজকে পেশেন্ট যদি তোমরা নিতে চাও নিতে পারো, আমরা তো একটা সাইডে কাজ করছি, ওইদিকে তো এইদিকে কেউ যাবে না, ওই দিকের ওয়ার্ডে ভর্তি করে তোমরা চিকিৎসা করাতে পারো। যেহেতু পুরো নার্সিংহোমটা রুগী শূন্য হয়ে গিয়েছিল, সেদিন একটা পেশেন্ট এসেছিল। পেশেন্টটা কি এসেছিল, ওই পেশেন্টটি ছিল যে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে তার সুগার ফল্ট করে। সে ছিল ড্রাইভার, আচ্ছা, ড্রাইভার ছিল, সুগার ফল্ট করে এবং সে গিয়ে কোথাও একটা ধাক্কা মারে, তার নাক মুখ কপাল সব ফেটে গিয়েছিল। সে এসেছিল, সে কিন্তু যথারীতি তার একটু বাড়ির লোক তাকে ধরে ধরেই তুলে বেডে শুয়ে দিল। তাকে তো আমরা, এরা কেউ ভূতের কথা বলেনি। সে ভর্তি আছে। ভর্তি থাকার পর যথারীতি এখানে কাজ হচ্ছে, হওয়ার পর সেই পেশেন্টটার মধ্যেও কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করা যাচ্ছিল। আমি তখন ওনাকে বললাম যে মালিক ছিল, পেশেন্টটাকে ইমিডিয়েট এখান থেকে অন্য কোথাও রেফার করে দিন, নাহলে ও কিন্তু মারা যাবে, যে কোনো সময় পেশেন্টটাকে কিন্তু মেরে দেবে। তো বলার পরে কিন্তু ওরা যথারীতি ডাক্তার আসার পরে একটা আরএমও রাউন্ডের পর কিন্তু সরিয়ে দেয়, পেশেন্টটাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। তো এবার যত রাত বাড়ছে, যত আমরা কাজগুলো করছি, সেই কাজের সময় রাহুল বলে ছেলেটি যেমন ব্যাঘাত দিচ্ছে, সাথে সাথে সঞ্জয়ের মধ্যেও কিন্তু একটা অন্যরকম জিনিস, যাকে কিন্তু এতদিন পর্যন্ত কোনো অস্বাভাবিক অবস্থায় দেখা যায়নি, তাকে কিন্তু একটা খুব বাজে অবস্থায় দেখা যাচ্ছিল। সেই সঞ্জয় নাকি, মানে সঞ্জয়ের চোখগুলো হঠাৎ করে রক্তবর্ণ হয়ে যাচ্ছে এবং সে কাউকে সাড়া দিচ্ছে না, চুপচাপ এক মুডে দাঁড়িয়ে আছে, রাহুল এবং সঞ্জয় দুজনেই। তাহলে এখানে কিন্তু ছেলে সংখ্যা খুব একজন বেশি থাকেনি, 5-6 জন ছিল মালিককে নিয়ে, দুজনের মধ্যে এরকম। কিন্তু আমি একটা জিনিসে খুব বিপদে পড়ে যাচ্ছিলাম যে কাকে বাগাবো যদি দুজনের একসাথে সমস্যা শুরু হয় হ্যাঁ, এই জায়গাটায়। এরপর নার্সিং হোমের একটু সাইডের দিকে গেলে কিন্তু তখন দেখা গেল যে উপর থেকে কেউ একজন নেমে আসছে, যে কিন্তু ঘুঙুরের আওয়াজ। তারপরে আমি আচ্ছা, একবার বাস্তুটাকে দেখলাম, যে বাস্তুটার মধ্যে কোনো এফেক্ট আছে নাকি। যখন বাস্তুটাকে দেখলাম হ্যাঁ, এটা একটা এফেক্ট, বড় এফেক্ট, যেটা হচ্ছে ওই নার্সিং হোমটায় আগে ওই জায়গাটা কিন্তু কবর ছিল। আচ্ছা, যেটা আজ থেকে অনেক বছর আগে, অন্তত 75-80 বছর আগে কবর ছিল। এবং কবর ওটা হতো, কবরটা তারপরে ওই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। তো ওই জায়গাটা যারা কিনেছিল, কিনে ওরা একটা গোডাউনের মতো বিল্ডিং করেছে, করে রেখে দিয়েছে, এরা সেটাকে ভাড়া নিয়ে নার্সিং হোম করেছে। আগে কিন্তু ওই জায়গাটা কবর ছিল, মানে জায়গাটা এতটাই দূষিত ছিল যে আগে থেকেই ওই জায়গাটা কিন্তু বাজে জায়গা ছিল, কিন্তু না জেনে ওরা কিন্তু ওই নার্সিং হোমটা করে ফেলেছিল। এর জন্য কিন্তু আরো বেশি খারাপ একটা বাস্তুদোষ তৈরি হয়েছিল, এবং নার্সিং হোমটা আস্তে আস্তে কিন্তু ওই ভূতের গ্রাসে যেতে শুরু করেছিল। এবং এটাও হতো, যদি নার্সিং হোমটা ওরা চালাতো, হয়তো বাগাতে পারতো না, পরপর কিন্তু বহু মানুষ সুস্থ হওয়ার আশায় এসে মারা যেত, এটা কিন্তু ঘটতো। ওরা বলেছে আমাকে যে সব থেকে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছে, মানে এমন একটা দিন আসছে যে শনিবারটা এড়িয়ে বেশিরভাগ মানুষ মারা যেত। নার্সিং হোমে কেউ ভর্তি হলে শনিবার ঠিক একটা করে লাশ পড়বেই, মানে মরবেই কেউ, এরকম একটা কিন্তু দেখা যেত। যদি খুব অল্প দিনের মধ্যে ওরা ওটাকে বন্ধ করে দেয়, কিন্তু তাও যতদিন খুলেছিল শনিবার এলে মোটামুটি দুপুরের দিকে কেউ না কেউ মারা যেত। আচ্ছা, এই করতে করতে ওদের সঙ্গে বক্তব্য শুনতে শুনতে কাজও চলছে এদিকে, সেগুলো রাত্রি প্রায় 2:30 নাগাদ বাজছে। এই 2:30-এর সময় ওই বললাম যে উপর থেকে কেউ যেন একজন ঘুঙুরের আওয়াজ দিয়ে দিয়ে নিচে নামছে, এটা কিন্তু সবাই শুনতে পায়, আমিও শুনতে পাই। তো আমি ওদেরকে বলি তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, চুপচাপ থাকো। দেখলাম যে না, সে ঘুঙুরের আওয়াজ করে নামলো, নামার পর হঠাৎ করে ওই বাথরুমের গায়ে এমন একটা সজোরে আওয়াজ হলো, মনে হয় যেন বাথরুমের দরজাটা কেউ ভেঙে ফেলে দিল। আর ফের ঠিক পরক্ষণে তখনও গোটা নার্সিংহোম জুড়ে কিন্তু খুব সুন্দর সুবাস, তখন কিন্তু চামড়া পোড়া গন্ধ নেই, একটা আলাদা রকম একটা ফুলের সেন্টে ভরে উঠেছে। তো যথারীতি আমি সেটা ওদেরকে বলি যে এটা আর কেউ না, আমার মা।
এসব পড়লে কিন্তু মাটির সরাটা টেনে নেয়, টেনে নেয়, হ্যাঁ। টেনে নেয়, কিন্তু রক্ত টেনে নেবে ঠিক আছে, টানলো, রক্তের দাগও থাকবে না, এটা তো অস্বাভাবিক ব্যাপার, রক্ত তো লেগে থাকবে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেই জায়গায় কিন্তু দেখলাম যে কিছুই নেই, পুরো মাটির সরা পড়ে আছে, রক্ত মদ যেগুলো দিয়েছিলাম সেগুলো সব নিমেষের মধ্যে ভ্যানিশ চলে গেছে। তো তারপরে আমরা আমাদের তন্ত্রের মতো কাজ করি, আস্তে আস্তে 3টে 3:30 দিকেও বাজতে শুরু করে। তো আমাদের তন্ত্রক্রিয়া করার পরে এখন দেখা যায় যে ওই নার্সিংহোমের যে মালিক ছিল, সেই মালিকের বাড়িতে এবার একটা সমস্যা শুরু হয়েছে। না, তার বাড়ির লোকেরা হঠাৎ করে সমস্যায় পড়েছে যে তার বাড়ির মধ্যে নাকি মানে বাড়িতে একটা বড় গাছ ছিল, পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছের ডাল কিন্তু কে যেন উঠে কাটছে, রাত্রিবেলা পেয়ারা গাছের ডালে চোখ মারছে, কাটছে, এরকম সে আওয়াজ পায়। তার বাড়ির লোকেরা ফোন করে, সে বলে যে দাদা আমার বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে, বাড়ির মধ্যে নাকি পেয়ারা গাছের ডাল কেউ কাটছে, পেয়ারা গাছটা মাটিতে নোমাচ্ছে আর তুলছে, আচ্ছা, এরকম করে আমার বাড়িতে হচ্ছে। তখন আমি ওকে, ততক্ষণ কি মানে নার্সিং হোমে কি সমস্যাটা কেটে গেছে? না, নার্সিং হোমের সমস্যা তখনও চলছে, কাজ চলছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। হঠাৎ করে তার বাড়িতেও এটা শুরু হয়েছে। আমি ওটাকে তখন অনুমান করলাম এবং আমরা যেটা দেখলাম যে হ্যাঁ, নার্সিং হোমে তো একটা পেশেন্ট মারা গিয়েছিল, ওখানে একজন না 100 জন আছে, আর এটাকে জীবনে কোনোদিনই সারাতে পারা যাবে না, কোনোদিনও এটাকে একবারে ঠিক করা যাবে না। তখন দেখলাম যে ওনার বাড়িতে আমি ওনাকে আমার জপমালা দিয়ে জপলাম এবং আমার ওই বন্ধু যারা আছে তাদেরকে দিয়ে বললাম যে এটা কি ঘটছে, আমাকে একটু বোঝাও। তো তাদের মধ্য দিয়ে আমি যেটা জানতে পেরেছিলাম যে আহ, এই জায়গাটা একটা কবরের উপর হয়েছে এবং এখানে একজন নয়, একাধিক লোক আছে, 100 থেকে 200 জন। আমরা সাধারণত যারা ভূত প্রেত পিশাচ এইসব নিয়ে কাজ করি তারা জানে যে এটা হচ্ছে রক্তর উপর একটা পিপাসু, মানে রক্ত এদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এরা একটুখানি রক্তের স্বাদ পেলে আর কোথাও যেতে চায় না। তো যথারীতি নার্সিং হোমে তো অনেক সিজার টিজার অপারেশন অনেক হয়েছে এবং মেঝেতে বহু রক্ত পড়েছে, সেই রক্ত পাওয়ার জন্য, ওই মাটিতে রক্ত পড়ার জন্য কিন্তু ওই জায়গাটা কিন্তু খুব জেগে উঠেছিল, ভৌতিকভাবে কিন্তু খুব জেগে উঠেছিল। এই জেগে ওঠার কারণে কোনোভাবেই সারানো যাবে না। তখন আমি মালিককে বলি যে আপনি আপনার বাড়ির লোকেদের ঠিক থাকতে বলুন, ভয় পাওয়ার কিছু দরকার নেই, আমি আমার লোক আছে তাদেরকে পাঠাচ্ছি। ওনার বাড়ি দিয়ে সংকল্প করে ওনার নামগোত্র দিয়ে ওদেরকে ওখানে পাঠায়। কিছু সময় পর ওখান থেকে খবর আসে না, এখন পুরোপুরি ঠিক আছে বাড়ি, আর সেরকম অসুবিধা নেই। কিন্তু এটা বোঝা যায় যে এখানে কিন্তু একজন না অনেক লোক আছে এবং এটা এত সহজে কাটানো যাবে না। কারণ একটা শ্মশানে যদি বলি গিয়ে আমি ভূত রাখবো না, সেটা কি আমার পক্ষে সম্ভব? না। আমি যদি বলি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে আমি এমন একটা যজ্ঞ করব যেখানে আর কোনো ভূত প্রেত থাকবে না, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। না। সুতরাং আমিও সেদিন ওখানে ফেল করেছিলাম, পেরে উঠতে পারিনি। যথারীতি বহু চেষ্টা করেছি নার্সিং হোমটাকে ঠিক করার, কিন্তু পেরে উঠতে পারিনি, কারণ ওই নার্সিং হোমের মধ্যে যে জায়গাটা ছিল, জায়গাটা কবর থাকার কারণে আবার একজন মারা গিয়েছিল। মোটামুটি এত ওখানে অতিপ্ত অবস্থায় আত্মা ছিল যে ওই জায়গাটাকে আমার পক্ষে ঠিক করা সম্ভব হয়ে ওঠেনি। যথারীতি আমি ওখান থেকে ওদেরকে বলি এবং বলে বেরিয়ে আসি এবং ওদেরকে বলি যে যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা সবাইকে ত্যাগ করাই উচিত হবে। তা আমি ওই জায়গা ত্যাগ করার পর কিছুদিন পরও আরো কয়েকজন তান্ত্রিকের সন্ধান পেয়েছিল, তারা গিয়েছিল। তারা যাওয়ার পর একজন তান্ত্রিক তো বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার বাড়ি রায়না, পূর্ব বর্ধমানে। সে রাত্রিবেলায় গিয়ে কাজ করেছে, কাজ করে ফেরার সময় সে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ওইখান থেকে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তারপরেও আর একজন হাসানডাঙ্গা বলে কুতুলপুর, বাঁকুড়ার কুতুলপুরে কয়েকজন তান্ত্রিক আছে, তাদেরকেও গিয়েছিল, তারাও এক কথা বলেছিল যে যে কাজ করার কোনো ব্যাপারই নেই, ওই জায়গায় কাজ করে
পার্টিটা খাবে বলে। সে বলছে যে আমি তারপরে ব্যবসা অনেকদিন বন্ধ করে দিয়েছি, দিয়ে লোকাল তো পাশেই বাজার আছে, আমি ওই চা চপ চপ ভাজছিলাম, চপ আর ঘুগনি এসব নিয়ে কিন্তু ওখানে বিকেলবেলা বসি। ওই যে সন্ধ্যের পরে চপ টপ ভেজে রেখে দিয়েছি, বিক্রি করছি। হঠাৎ করে মানে ও দেখছে যে আমি 100 পিস চপ ভাজলাম, আমি 25-30টা বিক্রি করার পর দেখছি আর নেই, চপের জায়গায় কিন্তু অটোমেটিক ফাঁকা, এরকম। তো ও বলছে যে ওই জায়গা চত্বরে বসে যদি কোনো কিছু বিক্রি করি, অস্বাভাবিকভাবে সব জিনিস কেমন উপে যায়, থাকে না। মানে 100টা চপ কেউ ভেজে বিক্রি করছে, ঢাকা দেওয়া আছে, সে 20-30টা বিক্রি করে আবার মানে তার জায়গায় হাত দিয়ে দেখছে আর চপ নেই, অটোমেটিক ভ্যানিস। মানে এভাবে কিন্তু এখনো ওই জায়গাটা খুব ডিস্টার্ব হয় এবং চাবি দিয়ে ওই জায়গাটা পড়ে আছে। আর ভূতের অত্যাচারের জন্য ওই জায়গাটা খুব বিখ্যাত, এখন সবাই জানে যে এসএইচসি নার্সিং হোম, যেটা সব থেকে বড় ভূতের জায়গা, আজও ওখানে বন্ধ হয়ে পড়ে। আর সন্ধে নামার সাথে সাথে ওই ধারে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আর কেউ এখনো যায় না, যদিও শহরের ঠিক এক প্রান্তে অবস্থিত, তবুও ওই জায়গাটা সন্ধে নামার সাথে সাথে কেউ যায় না বা দাঁড়ায় না। আমি নভেম্বরের 20 তারিখে একবার রাত্রিবেলা ওই দিকে একটা কাজ সেরে পিছছিলাম, একবার দাঁড়িয়েছিলাম। তো খুব অদ্ভুত ব্যাপার, দাঁড়ানোর পরে কে যেন আমার মাথার উপরে একটা ঢিল মারল। আচ্ছা, আমি নিজে একটা জায়গায় কাজ করতে গিয়েছিলাম, কাজ করে আসার সময় ওই জায়গাটা একবার দাঁড়িয়েছিলাম মানে কি, আমার ওই 1-1:30 বাজে, তখন মনে হলো যে এখানটা একটু দাঁড়াই। এই জায়গাটা একটা কেমন জায়গা ছিল, বন্ধ হয়ে গেল, মানে মনে মনে ভাবছি। গাড়ি থেকে নামার পর দেখলে আমার মাথার মধ্যে একটা ঢিল পড়লো, উপর থেকে কে একটা ঢিল বা কোনো একটা দূর থেকে শুনলো, মাথার মধ্যে পড়লো একটা ছোট ঢিল। বুঝতে পারলাম যে এই জায়গাটা আর পরিবর্তন করা গেল না। আজও সেই রহস্যজনক ভাবে ওই জায়গাটা আছে। আর এখনো যদি কেউ বলে যে ওই জায়গায় ভূত দেখবো, যদি তোমরা যদি বলো যে আমরা ভূত দেখবো, তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমরা যদি আজ কাল পরশু যে কোনো দিন যদি ওই ক্যামেরা যদি ফিট করে যদি তোমরা সময় নিয়ে বসতে পারো রাত 11টার পরে, ভোর হবে না তোমরা ভূতের দেখা পাবে, এটুকু বলতে পারি। ওই নার্সিং হোমের মধ্যে কিন্তু লোকজন কেউ নেই, বেড পড়ে আছে। তোমরা যে ভূত দেখবে, যদি ছাদের দিকে ক্যামেরাটা একটু ওই করো, তাহলে তোমরা দেখতে পাবে ওর লোকজন হাঁটাহাঁটি করছে, কিংবা কেউ তোমাদের দিকে তাকিয়ে আছে। এমনও হতে পারে যদি তোমরা নার্সিং হোমের খুব কাছাকাছি থাকো, তোমরা ক্যামেরার দিকে তাকিয়ে আছো, কিন্তু তোমরা অনুমান করবে যে তোমাদের পিছনেও যেন কেউ আছে। বাবা, এরকম একটা জায়গা। আবার ওই রাহুল বলে ছেলেটি যখন ওখানে একবার অসুস্থ হয়ে পড়েছিল বা ওই সব হওয়ার পরে, সে কিন্তু বলেছিল সে বেডের মধ্যে শুয়ে আছে এবং বেশ কিছু পেশেন্ট, অল্প পেশেন্ট তো কমে গিয়েছিল, 2-1 জন পেশেন্ট পার্টি বলেছিল যে পেশেন্টও শুয়ে আছে, পেশেন্টের বেডের পাশে তো তার বাড়ির লোকও শুয়ে আছে। বলছে হঠাৎ করে একজন পেশেন্টের বাড়ির লোক বলছে যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেন কি একটা হাত বোলাচ্ছে। ঘুমিয়ে দেখছে নাকি যে বিভৎস আকৃতি একজন কেউ, সে সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছে, বসে দেখছে সে আর নেই। মানে এরকম পেশেন্টদেরকে ডাইরেক্ট টাচ করতো, পেশেন্টের বাড়ির লোকেদের ডাইরেক্ট টাচ করতো। এইরকম একটা ভূতের রহস্যময় জায়গা আজও আরামবাগে আছে। ভূত দেখবো বললে ওখানে গিয়ে দেখা যাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ধরো নার্সিংহোমটা হওয়ার পরে যে হওয়ার পরপরই কি কিছু ঘটতো নাকি ওই মৃত্যুটা হওয়ার পর, মানে যে না বলি, নার্সিং হোমটা একটা কবরের উপর অবস্থান করে আছে। মালিকটা বলছে যে আমার খুব মানে ব্যবসা খুব বিরাট বৃদ্ধি পেয়ে গিয়েছিল, প্রচুর ভালো, মানে প্রচুর পেশেন্ট হতো, 20টা বেডের মধ্যে অন্তত পক্ষে 15-16টা বেডে পেশেন্ট রেগুলার থাকতো। এসব থাকা সত্ত্বেও বলছে যে ওই পেশেন্টটা মরে যাওয়ার পর থেকে, গলায় দড়ি দেওয়া পেশেন্ট, ওটা মরে যাওয়ার পর থেকে কিন্তু নার্সিং হোমটা উঠে যায়। কাজেই নার্সিং হোমটা কিন্তু 8 মাস চলেছিল, মাত্র 8 মাস। 8 মাস পরে কিন্তু অটোমেটিক এই অবস্থায় চলে গেছে, আজও বন্ধ হয়ে পড়ে। এবং আমি শুনেছি যে পাশাপাশি লোকেদের মুখে যে আজও নাকি বেশ কিছু তান্ত্রিক ওই রাতের বেলা ওই চত্বরে নিজেদের ক্রিয়াকর্ম করার জন্য থাকে, কিন্তু কেউ খুব একটা সফলভাবে ওখানে ফিরতে পারে। মানে অনেক তান্ত্রিক ওই জায়গায় এসে দাঁড়ায় বা বসে, বা ওরা রাত্রিবেলায় কিছু ক্রিয়া করার জন্য ওই জায়গায় গোপনে বসে থাকে, কিন্তু সফলভাবে কেউ কিন্তু ফিরতে পারে। এবং বহু পেশেন্ট ওরকম রাত্রিবেলায় শুয়ে আছে, হঠাৎ করে তার মাথার মধ্যে কে হাত বলেছে, সে চোখ খুলে দেখছে বিভৎস আকৃতির কেউ তার সামনে দাঁড়িয়ে, হঠাৎ করে সে উঠে বসে পড়ার পর দেখছে আর কেউ নেই। আবার এরকমও দেখা গেছে যে অনেকে ওই নার্সিং হোমে ভর্তি হওয়ার পর অন্য রোগ নিয়ে এসেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে অনেকে শ্বাসকষ্ট শুরু হয়, মানে বুকের মধ্যে হঠাৎ কি যেন একটা ভারী বা চাপ সৃষ্টি হওয়া, এটা অনেক পেশেন্টের এরকম হয়েছে। এগুলো শুনেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে নার্সিং হোমটাকে আমরা কেউ ঠিক করতে পারিনি। যদিও আজও ওই নার্সিং হোমটা এখনো একই অবস্থায় আছে, ভূতের অবস্থায় আছে, কেউ আর যায় না ধারে কাছে। তো ওই মালিক এখন অন্য জায়গায় নার্সিং হোম করেছে, সে তার মতো করে ব্যবসা করছে, ওই জায়গাটা আজও কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। তাহলে আমার সাথে একবার একটা এরকম ঘটেছিল, আমি তোমায় বলি অন ক্যামেরাই, যে
পড়াতে যেতাম অনেক বছর আগে, তো একটা নুপুরের শব্দ কিন্তু আমি পেতাম একটা পার্টিকুলার রাস্তা দিয়ে যখন পড়াতে যেতাম, ওইখান থেকে শুরু হয় এবং বেশ কিছুদিন আমার সাথে থাকে, মানে থাকে বলতে যখন যেতাম বা ওই রাস্তাটার পর থেকে যেই রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তা দিয়ে এরকম ভাবে মনে হতো পেছনে কেউ হাঁটছে, এরকম একটা মনে হতো আমার। এবং আমার ওটা যদি ইলিউশন থাকে, তো আমি আমার একটা বন্ধুকে নিয়ে গেছিলাম, হুম। তুই চল যে তুই শুনবি যে এরকম কিছু পাওয়া খুব বয়স্ক অবস্থায় মারা যায় তারা এইসব করে না, কিন্তু বেসিক্যালি কারা এইসব করে, যারা অপঘাতে মরেছে, তাদের আত্মা শান্তি পায়নি, অতৃপ্ত অবস্থায় আছে, তারা কিন্তু এগুলো করে। এরকমও হয়েছে, আমি আমার গ্রামে বলছি, এই আমার আরামবাগের এই আমার ওয়ার্ডে, তো একজন বলছে রাত্রিবেলা 2টোর সময় সে রাস্তা হাঁটছে, আজ থেকে বহু বছর আগে একজন মারা গেছে, তার সঙ্গে রাস্তায় দেখা হলো তার। সে কি জানতো সে মারা গেছে? সে তখন মনে থাকেনি, পরে কিছুটা যাওয়ার পর তার মনে পড়েছিল। মানে এই যে রাস্তাটা দিয়ে তোমরা এলে, ঠিক ওই রাস্তাতেই একজন রাত্রিবেলা 2টো-2:30-এর সময় সে কোনো একটা জায়গায় বিয়ে বাড়ি গিয়েছিল, রিসেপশনের অনুষ্ঠানে, সেখান থেকে সে ফিরে যখন রাস্তায় হাঁটছে, বলছে আজ থেকে বহু বছর আগে, বহু বছর মানে খুব বেশি নয়, 8-10 বছর আগে একজন মারা গিয়েছিল, তাকে সে রাস্তায় দেখেছে সেই অবস্থাতে, মানে তার চেহারার পরিবর্তন কিছু হয়নি, তখন যে অবস্থায় যে বয়সে মানে যেরকম দেখতে অবস্থায় মারা গিয়েছিল, 8-10 বছর পর সে তাকে রাস্তার মধ্যে দেখছে, তার পাশ দিয়ে সে গেল, কিন্তু একই রকম অবস্থায় আছে। কিছুটা যাওয়ার পর মনে পড়ে গেছে, আরে কাকে দেখলাম, ও তো অনেকদিন আগে মারা গেছে। যখন পাশ দেয় তখন বুঝতে পারেনি, কিছুক্ষণ পরে তার খেয়াল হয়েছে। মানে রাত্রিবেলায় বেসিক্যালি 3টে, 3:30-এর পরে কিন্তু ভূতেদের উৎপাতটা থাকে না, এই ভূতেদের উৎপাতটা শুরু হয় 11টা থেকে কিন্তু 2:30 পর্যন্ত, খুব বেশি হলে 2:45। 3টের পর যখন ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, 4:15, 4:30 অব্দি, তখন কিন্তু আহ, ভগবানের বিচরণটাই থাকে। কিন্তু ভূতের উপদ্রবটা একটু অন্য টাইমে, 11টার পর থেকে 12টার পর থেকে এদের শুরু হয়ে যায় 2:45 পর্যন্ত। তুমি যে ঘটনাটা বললে সত্যি দেখতে চাইলে চলো, আমি তোমাদের দেখাচ্ছি, এবং যদি বলো যে আজকেই ভূতকে লাইভে ধরবে, আমি সাপোর্ট করব, চলো ওই জঙ্গলের ওই গাছপালার মধ্যে ক্যামেরা ফিট করে বসবে, কিন্তু এটা হতে পারে তুমি ক্যামেরার মধ্যে তাকিয়ে আছো বাড়িটার দিকে জুম করে, হয়তো হতে পারে যে কোনো এক সময় তোমার পিছনেই তোমার কাঁধে হাত দিয়ে কেউ দাঁড়িয়ে, হতেই পারে, এরকম হয়েওছে। ভয়ানক ব্যাপার। মানে আমি যেতে চাইলেও আমার সাথে যে ক্যামেরাম্যান রয়েছে তার অতটা সাহস হবে না যাওয়ার। তো সত্যি ভয়ানক ব্যাপার, মানে আমার পক্ষে বলছি না, ঠিকই আমি তোমার সামনে একদম বসে। ডাইরেক্টলি তোমার ওই স্টাফেদের নাম, নার্সিং হোমের নাম, জায়গা সবকিছু বলে দিলাম, মানে সবাই জানে, এবং আমি ওই জায়গায় কাজ করেছি, এতে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে যে না ভূত নেই, এটা আমি বলছি, আমি প্রমাণ করে দেওয়ার দায়িত্ব আমার। যে ভূত যে আছে, কেউ চ্যালেঞ্জ করলে 100 জন থাকলে 100 জনকে আমি প্রমাণ করে দেবো, চলো আমার সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু টাইমটা কিন্তু রাত 12টা-1টার পরে, তুমি অজ্ঞান হয়ে গেলে আমার কিছু করার নেই। তুমি যে ঘটনাটা বললে সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা। আর এরকম ভাবে একটা নার্সিং হোম বন্ধ হয়ে যাওয়া, কারণ যে খুলেছিল তার পক্ষে এটা সত্যি একটা খারাপ ব্যাপার, যে সে তো অনেক আশা নিয়ে করেছিল, বাট তারপরে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার পরে বন্ধ হয়ে যায়। তো থ্যাংক ইউ দাদা আজকে এই ঘটনাটা এই এপিসোডে শেয়ার করার জন্য। কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একদম, এরকম ঘটনা আরো শোনার জন্য দাদার কাছ থেকে কারণ কিন্তু। কোনো গল্প নয়, একদম আমি আপনাদেরও দায়িত্ব নেই বলছি, যদি কেউ ভূত দেখতে চান ওই নার্সিং হোমে বেসিক্যালি জায়গায়, তো চ্যানেলের এডিটরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওনার মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ভূত দেখিয়ে দেবো। অনেকে বলে যে ভূত নেই, ভূত নেই, অবশ্যই আছে, তাহলে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ এবং সুযোগ। যারা ওই ভূতের খপ্পরে পড়েছে,
এমন লোকেদের সঙ্গে আমি ডেকে পরিচয় করিয়ে দেব। তাহলে এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। দাদার সাথে আমরা অবশ্যই পরের এপিসোডেও অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতন গুড বাই অ্যান্ড টেক কেয়ার। তাহলে কেমন লাগলো আজকের এই এপিসোডটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ঘটনা আমরা আমাদের এই চ্যানেলে আরও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চেষ্টা করব যে এরকম ঘটনার সাথে যারা সম্মুখীন হয়েছেন তাদের সামনে বসে, তাদের মুখোমুখি বসে সেই ঘটনা শুনে নেওয়ার এবং আপনাদের সামনে তুলে ধরার। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, যদি আপনারা কল রেকর্ডিংয়ের মাধ্যমে করতে চান বা আমাদের সাথে মুখোমুখি বসে করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।